যদি রাত হয় তাহলে এখনই ভিডিওটা বন্ধ করবেন না, হেডফোন লাগান। আমি আরাফাত, আপনারা দেখছেন বাংলা ভূতের ভিডিও। আজকের গা ছমছমে 4টি গল্প পাঠিয়েছেন আমাদের অডিয়েন্সরা। আর হ্যাঁ, আপনি যদি এরকম ভূতের গল্প শুনতে পছন্দ করেন, অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি। আমাদের আজকের প্রথম গল্প পাঠিয়েছেন ফজলে রাব্বি, বরিশাল থেকে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটা ঘটেছিল 2019 সালের বর্ষার সময়ে। ওই সময়টায় দিনগুলো একটু অন্যরকম ছিল। সারাদিন রোদ পড়ত, কিন্তু বিকেল নামলেই হালকা ঠান্ডা বাতাস বইত। এই বাতাসটাই আমার খুব ভালো লাগতো। মনটা যেন অন্যরকম শান্ত হয়ে যেত। সেই সময় আমি থাকতাম আমাদের দোতলা বাড়িতে। একদিন সারাদিন আমার এক বন্ধু আরিফের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে বাসায় ফিরি। গল্প করতে করতে এমন একটা সময় হলো, মনে হলো আজ আর আলাদা আলাদা ঘরে ঘুমানোর দরকার নেই। ঠিক করলাম আজকে দুজনেই একসাথে থাকব। আমাদের বাড়ির গঠনটা একটু বলে নিই। নিচতলায় দুপাশে দুটো রুম আর মাঝখানে একটা বড় বারান্দা। বারান্দাটা খোলা, সামনে লোহার গ্রিল দেওয়া। সাধারণত রাতে ওই বারান্দায় বেশ ভালো বাতাস আসে। সেই রাতে আমরা দুজন ঠিক করলাম বারান্দাতেই ঘুমাবো। টাইলসের ওপর একটা চট বিছালাম, তার ওপর কাঁথা পেতে শুয়ে পড়লাম। বাইরে বাতাস আসছে, পরিবেশ একদম শান্ত। এমন শান্তিতে ঘুম যে কখন চলে আসলো টেরই পাইনি। কিন্তু শান্তিটা বেশি সময় থাকেনি। রাত আনুমানিক 11টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। কেন জানি বুকের ভেতরটা কেমন জানি করতে লাগলো। ঠিক তখনই আমি স্পষ্টভাবে হাঁটার শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছিল বারান্দার একদম পাশ থেকেই। হাঁটার শব্দটা আরো পরিষ্কার হতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন বারান্দার বাইরে রাখা জুতার সিঁড়ির কাছে হাঁটাহাঁটি করছে। আমি কান খাড়া করে শুনছিলাম। হঠাৎ শুনি কেউ একটা জুতা পায়ে দিয়ে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার ফিরে এসে জুতা খুলছে, আবার জুতা পরে চলে যাচ্ছে। আমি পুরোটা সময় চোখ বন্ধ করেই শুয়েছিলাম। মনে মনে ভাবলাম, হয়তো কারোর ভুল হচ্ছে, কিংবা পাশের বাড়ির কেউ। কিন্তু ঠিক তখনই যেটা হলো সেটা একদম স্বাভাবিক না। সবগুলো জুতো যেন একসাথে জড়ো করে ফুটবলের মতো কিক মারা হলো। ঝনঝন করে শব্দ হলো। তারপর আবার এক এক করে জুতোগুলো খুঁজে এনে পড়ে কেউ চলে গেল। এইবার আমি আর শুয়ে থাকতে পারলাম না। ধীরে ধীরে উঠে বসে চারপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখা গেল না। হঠাৎ করে সব শব্দ বন্ধ। আমি নিজেকে বুঝ দিতে লাগলাম, হয়তো মনের ভুল, হয়তো বাতাসে চট ঘষা লেগেছে। ভয় পাওয়ার কিছু নেই। এই সব ভাবতে ভাবতেই আবার শুয়ে পড়লাম। ঠিক তখনই পাশে শুয়ে থাকা আরিফ ঘুমের মধ্যেই বলল, শুনি কিরে আরাফাত, এতবার কই যাস ঘর থেকে? এই কথা শোনা মাত্র আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল, কারণ আমি তো একবারও উঠিনি। আরিফের মুখ থেকে কথাটা বের হবার পর আমার শরীরটা একদম শক্ত হয়ে গেল। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বুঝতে পারছিলাম এইটা আর আমার একার কল্পনা না। কাঁথার ভেতর থেকেই ধীরে ধীরে একটা হাত বের করলাম। আরিফকে নখ দিয়ে চিমটি কেটে জাগিয়ে দিলাম। ও চোখ মেলে তাকিয়ে বলল, কিরে, কি হয়েছে? আমি কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বুকের ভেতরটা ধকধক করছিল। সাহস করে বারান্দার দরজা খুলে ভেতরে ঢুকে লাইট জ্বালালাম। তারপর সোজা আম্মার ঘরে গেলাম। সব ঘটনা খুলে বললাম। জুতোর শব্দ, হাঁটার আওয়াজ, আরিফের কথা, সবকিছু। আম্মা সব শুনে চুপ করে রইলেন। কিছু না বলে শুধু বললেন, ভয় পাস না, ভিতরে এসো, ঘরে ঘুমাও। সেই রাতের পর আর কোনোদিন আমরা বারান্দায় ঘুমোইনি। আজও সেই রাতের কথা মনে পড়লে শরীরটা ঠান্ডা হয়ে আসে, কারণ আমি নিশ্চিত ওই রাতে যেটা আমাদের চারপাশে ছিল ওটা মানুষ ছিল না। আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর অবশ্যই আমাদের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভৌতিক ঘটনার ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন পরবর্তী ঘটনায় যাই। আজকের দ্বিতীয় গল্প পাঠিয়েছে সজীব, সিলেট থেকে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাগুলো ঘটেছিল সেই সময় যখন আমরা ওই দোতলা বাড়িতেই থাকতাম। নিচতলায় থাকতো আমার আম্মা, আর আমি একাই থাকতাম দোতলায়। শুরুতে বিষয়গুলো খুব একটা গুরুত্ব দিতাম না, ভাবতাম পুরনো বাড়ি, কাঠের শব্দ, বাতাসের খেলা। কিন্তু দিন যত যেতে লাগলো, ঘটনাগুলো ততই অদ্ভুত হতে শুরু করলো। রাতে ঘুমাতে গেলে প্রায়ই মনে হতো রুমের ভেতরে কেউ হাঁটাহাঁটি করছে। কখনো মনে হতো ছাদের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। পায়ের শব্দ একদম পরিষ্কার, টুক টুক টুক। একদিন রাতে ছাদে হাঁটার শব্দে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে ভাবলাম পাশের বাড়ির কেউ হয়তো, কিন্তু একটু পর বুঝলাম ওই শব্দটা ঠিক আমার মাথার উপরেই হচ্ছে। আমি উঠে বসে চারদিকে তাকালাম। ঘরের ভেতর কেউ নেই, দরজাও বন্ধ, তবুও শব্দ থামছে না। এরপর নিচতলা বারান্দা থেকে টুকটাক আওয়াজ আসতে লাগলো। এই আওয়াজটা আমি আগেও অনেকবার শুনেছি, কারণ আমাদের বারান্দায় একটা পুরনো সেলাই মেশিন রাখা ছিল। সেলাই মেশিনের শব্দটা শোনার পর আমার গা কেমন জানি শিউরে উঠল, কারণ ওই মেশিনটা অনেকদিন ধরেই ব্যবহার হয় না, আর রাতে কেউ ওখানে যায়ও না। আমি ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা ফেলার সময় খেয়াল রাখছিলাম যেন কোনো শব্দ না হয়। তারপর নিচতলার দিকে যাওয়ার জন্য সিঁড়ির কাছে দাঁড়ালাম। নিচে তাকাতেই দেখলাম সব অন্ধকার। হঠাৎ করে আবার সেই শব্দ। এইবার শব্দটা আগের চেয়ে বেশি স্পষ্ট, যেন কেউ সেলাই মেশিনে জোরে জোরে পা চাপ দিচ্ছে। আমি নিচতলা থেকে ডাক দিলাম, আম্মা, তুমি নাকি? কোনো উত্তর নেই। আর ঠিক তখনই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। সেলাই মেশিনটা নিজে নিজেই নড়ছে। ওখানে কেউ নেই, তবুও প্যাডেলটা ওঠানামা করছে। মেশিন থেকে হালকা কিচিরমিচির আওয়াজ আসছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। পা যেন আর নড়তেই চাইছে না। ঠিক তখনই মনে হলো দোতলার সিঁড়ির দিক থেকে কেউ নামছে। সিঁড়ি দিয়ে নামার শব্দটা একদম স্পষ্ট। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। কিন্তু অদ্ভুত বিষয় হলো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, শুধু শব্দ। আর সেই শব্দের সাথে সাথে ঠান্ডা একটা বাতাস আমার গায়ে লাগছিল। মনে হচ্ছিল কেউ ঠিক আমার পাশ দিয়েই হেঁটে যাচ্ছে। আমি আর সাহস করে দাঁড়িয়ে থাকতে পারলাম না। দৌড়ে নিচতলার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আম্মা তখন ঘুমাচ্ছিল। আমি আম্মাকে জাগিয়ে সব খুলে বললাম। আম্মা কোনো কথা না বলে উঠে বসে শুধু বলল, এই বাড়িটা আমরা ছাড়ব। পরদিন সকালে আম্মা বাড়িওয়ালার সাথে কথা বলল। তখন তিনি একটা কথা বললেন যেটা শুনে আমার মাথা ঘুরে গেল। এই বাড়ির দোতলায় আগে এক বৃদ্ধা একা থাকতেন। রাতে নাকি তিনি সেলাই মেশিনে কাজ করতেন। একদিন গভীর রাতে হঠাৎ স্ট্রোক করে সিঁড়িতেই মারা যান। তারপর থেকেই রাতে দোতলা থেকে নামার শব্দ আর সেলাই মেশিনের আওয়াজ অনেকেই শুনেছে। আমরা 1 সপ্তাহের মধ্যেই বাড়ি ছেড়ে দিই, কিন্তু আজও রাতে সেলাই মেশিনের ঠক ঠক আওয়াজ শুনলেই আমার বুকটা কেঁপে ওঠে। আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভৌতিক ঘটনার ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন পরবর্তী ঘটনায় যাই। আজকের তৃতীয় গল্প পাঠিয়েছেন বায়েজিদ হাসান, মাদারীপুর থেকে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এই ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে, যখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে নাইট শিফটে কাজ করতাম। আমাদের অফিসটা ছিল শহরের একদম শেষ প্রান্তে। রাত 12টার পর আশপাশে মানুষ তো দূরের কথা, কুকুরও দেখা যেত না। প্রতিদিন অফিস শেষ করে আমি ট্রেনে করে বাসায় ফিরতাম। ওটাই ছিল দিনের শেষ ট্রেন।
একদিন কাজ শেষ করতে দেরি হয়ে গেল। স্টেশনে পৌঁছতে পৌঁছতে ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্ত। হাঁপাতে হাঁপাতে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভেতরে ঢুকে একটা জিনিস লক্ষ্য করলাম, পুরো কামরায় আমি ছাড়া আর একজনই যাত্রী। সে লোকটা জানালার পাশে বসেছিল, মুখটা জানালার দিকে ঘোরানো, আলো ঠিকমতো পড়ছিল না। আমি বসে পড়লাম তার সামনের সিটে। ট্রেন চলতে শুরু করলো, আর ঠিক তখনই মনে হলো ওই লোকটার ছায়া নেই। লোকটার ছায়া না দেখে প্রথমে আমি নিজেকেই বোঝালাম হয়তো আলো ঠিকভাবে পড়ছে না, কিন্তু যতই তাকাই ততই গা শিউড়ে উঠছিল। জানালার কাছে ট্রেনের আলো পড়ছে, সিটের ছায়া পড়ছে, কিন্তু লোকটার শরীরের কোনো ছায়া নেই। আমি চোখ ফিরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারছিলাম না। হঠাৎ লোকটা খুব ধীরে মাথা ঘোরালো। এই প্রথম আমি তার মুখটা পরিষ্কার দেখলাম। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো খোলা, কিন্তু মনে হচ্ছিল ভেতরে কিছু নেই। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো এটা শেষ ট্রেন? তার গলাটা ছিল একদম ফাঁপা, যেন অনেক দূর থেকে আসছে। আমি ঢোক গিলে বললাম, হ্যাঁ জানি। লোকটা হালকা করে হাসল, কিন্তু সেই হাসিতে কোনো অনুভূতি ছিল না। তারপর সে বলল, এই ট্রেনে যারা ওঠে সবাই কিন্তু গন্তব্যে পৌঁছায় না। এই কথা বলেই সে আবার জানালার দিকে তাকালো। ঠিক তখনই ট্রেনটা একটা স্টেশনে থামল। স্টেশনের নামটা আমি কখনো শুনিনি, আর দরজা খুলতেই কামরার ভেতরের আলো হঠাৎ নিভে গেল। হঠাৎ চারপাশ অন্ধকারে ডুবে গেল। আমি বুঝতে পারলাম ট্রেনটা আর কোনো সাধারণ ট্রেন নয়। লোকটা আমার পাশে এসে দাঁড়ালো। তার শ্বাস কাঁপছিল না, কিন্তু গা শিউরে উঠছিল। তার হাতটা ধীরে ধীরে আমার কাঁধে লেগে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু শব্দ বের হলো না। শুধু মনে হচ্ছিল কোনো শক্তি আমাকে ধরে রাখছে। এই ট্রেনে ওঠা মানেই শেষ পথ, সে আবার বলল। আমি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ধরলাম, কিন্তু যখন চোখ খুললাম লোকটিও আর নেই, ট্রেনটাও নেই। শুধু ট্রেনের আস্তানা থেকে পড়ে থাকা একটা পুরনো টিকিট দেখা যাচ্ছিল, যার তারিখ ঠিক আমার আজকের রাতের তারিখে মিলছে। আমি জানলাম শেষ ট্রেনটা সত্যি আস্তে আস্তে চলে গেছে। কেউ যাত্রা শুরু করে, কিন্তু কেউ ফিরতে পারে না। আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভৌতিক ঘটনার ভিডিও পেতে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গেই থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন পরবর্তী ঘটনায় যাই। আজকের 4 নম্বর গল্পটি পাঠিয়েছে জাদিদ, ঢাকার ডেমরা থেকে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঘটনাটা হয়েছে হুমায়ুন ভাইয়ের বাড়িতে, যেখানে তার 3 বছরের ছেলে লাবিব থাকত। ঘরের পারিপার্শ্বিকতা এমন যে বাড়ির সামনে ছিল ডোবা, পেছনে গাব গাছ, পাশে বড় বড় পুকুর, আর সবকিছু ছিল ভুতুড়ে শান্ত। নির্বাচনের সময় গ্রামের সবাই ভোট দিতে বেরিয়ে গেল। লাবিবের মা বাইরে কিছু কাপড় শুকাতে দিতে গিয়েছিলেন। লাবিবকে ঘরের সামনে রেখে গেলেন। সাথে সাথে মাত্র 30 সেকেন্ড পরে তিনি লক্ষ্য করলেন লাবিব কোথাও নেই। সবাই খুঁজে বেড়ালো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঠিক 5 মিনিট পরে কারো চোখ পড়ল পুকুরের দিকে। পানি ঘোলা, আর লাবিবের পায়ের একটি স্যান্ডেল ভেসে চলেছে। সবাই ঘাড়ে ভয় নেমে আসে। পুকুরে খোঁজ শুরু হলো। কিছুক্ষণ পর তারা খুঁজে পেল লাবিবকে মৃত অবস্থায়। লাবিবকে পুকুর থেকে তুলে নেওয়া হলো। দেখা গেল তার ঘাটটা যেন কেউ ভেঙে দিয়েছে। পরিবারের শোকের ছায়া নেমে আসে। লাবিবের ছোট মামা, যিনি কোরআনের হাফেজ, লাশ দেখে কিছুটা আন্দাজ করতে পারলেন যে লাবিবের সাথে অশুভ কিছু ঘটেছে। পরের দিন তিনি বাড়িতে একজন হুজুরকে নিয়ে আসেন। হুজুর বাড়িতে পা দেওয়ার সাথে সাথে বলেন, এই বাড়ির এরিয়াতে অনেক দিন আগে একজন হুজুরের মাধ্যমে বন্ধ করা হয়েছিল।
যেখানে তাল গাছ, তেঁতুল গাছ এবং বয়স্ক গাছগুলো ছিল, সেখানে কিছু জিন বাস করত। এই এলাকাটি খোলা হলে তারা ক্ষিপ্ত হয়ে মানুষদের উপর প্রতিশোধ নেয়। হুজুর আরও জানান, লাবিবের মৃত্যুর আগে বাড়ির বন্ধন ভেঙে গেছে এবং জিনগুলো আবার ফিরে এসেছে। তাদের প্রথম শিকার ছিল এই ছোট্ট লাবিব, আর তারা আরও 2 শিশুকে শিকার করবে যদি পুনরায় ব্যবস্থা না নেওয়া হয়। লাবিবের মামা জিজ্ঞেস করলেন, হুজুর, এর সমাধান কি কোনোভাবে সম্ভব? হুজুর বললেন, সমাধান আছে। পুরনো গাছগুলো কেটে পুনরায় বাড়িটি বন্ধ করতে হবে, তারপর আর কোনো ঘটনা ঘটবে না। পরবর্তী সময়ে সেই কাজ সম্পন্ন করা হলো। আলহামদুলিল্লাহ, এরপর আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। কিন্তু এইদিকে হুমায়ুন ভাইয়ের কোনো সন্তান হচ্ছে না। সবাই তার জন্য দোয়া করছে। ঘর ও আশেপাশের গাছ কেটে পুনরায় বন্ধ করার পর হুমায়ুন ভাইয়ের বাড়িতে শান্তি ফিরেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, হুমায়ুন ভাইয়ের এখনো কোনো সন্তান হচ্ছে না। এই ঘটনা সবাইকে শিখিয়েছে যে পুরনো অন্ধকার শক্তি কখনো কখনো প্রতিশোধ নিতে পারে, আর সেটা নিয়ন্ত্রণ করতে হলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। হুমায়ুন ভাই এবং তার পরিবার এখন সতর্ক থাকেন এবং সবাই তাদের জন্য প্রার্থনা করছে যাতে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। আজকে এখানেই শেষ করছি। যদি এখনো আমাদের চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব অথবা ফলো না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে নিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।